হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ওপেন ট্যাবস। আজকে আমরা কিনে কথা বলবো জানি না, অ্যাজ এভরি এপিসোড গোজ। কিন্তু আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়ার 3 প্রায় শুরু হয়ে যাচ্ছে। আফগানিস্তান পাকিস্তান মারামারি করতেছে, ওইখানে ইরানের উপরে ইউএস আর ইসরায়েল বোম মারছে, ইরান ফেরত বোম মারতেছে। দুবাই নাকি সৌদি আরবে নাকি ক্রিটিক্যাল অবস্থা। একটু আগে দেখেছিলাম মুশফিকুর রহিম নাকি সৌদি আরবে এয়ারপোর্টে আটকে আছে, জেদ্দা এয়ারপোর্টে আটকে আছে। সো ইট ইজ আ ডিফিকাল্ট টাইম। ইনফ্লেশন বাড়তেছে, ডলারের রেট হচ্ছে 122 টাকা এখন। দুদিন আগে উইথড্র দিছিলাম, আজকে উইথড্র দিলে একটু ভালো হতো। সবাই বলতেছে গোল্ড নিয়ে রাখতে, ইনফ্লেশন কারণ অনেক বাজে অবস্থা হবে, গোল্ড নেওয়াটাই সেফ আছে। মানে বেট, যেহেতু গোল্ড নতুন তারা প্রিন্ট করতে পারবে না। সো তোমাকে কিছু ভেবে রাখছে ইনফ্লেশনের জন্য, নাকি হচ্ছে গিয়ে জাস্ট যত ইনফ্লেশনই হোক আই উইল জাস্ট মেক মোর মানি? হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? ওয়ার্ল্ড ওয়ার তো ভাই, যদি তুমি প্রিভিয়াস হিস্ট্রি দেখো, সারা জীবন তোমার যতগুলো ওয়ার হয়েছে খালি তোমার ইনফ্লেশন বাড়ছে, ঠিক আছে? মানুষেরই সব ডিফিকাল্টি হয়েছে যতগুলো ওয়ার হয়েছে। অনলি তোমার এরকম টাইপের অ্যাসেটসে কোনো এফেক্ট করে না, যেমন হচ্ছে গোল্ড। আমি জানি না ডলার রাখাটা কত ভালো আইডিয়া, সেটাই বাট এখন ইউএস হচ্ছে তো মানে ইজ দ্যাট ওয়ার ইউএস ইকোনমি কলাপস করে নাকি? নো আইডিয়া। যাই হোক, আমি জানি না, আমি পলিটিক্স জানি না, এই জন্য আই আমি উইল আমি নট দেখতেছিলাম মেক ওই এনি যে প্রবলেম। ওই যে রবার্ট কি আছে না, ওই যে, আরে রাইট, রিচ রবার্ট ড্যাড পুয়ার কি ড্যাড, তো, তাই না? রিচ ড্যাড ওই পোস্ট দিছে রিচ এত ড্যাড পুয়ার বড়, ড্যাড। এত বড় পোস্ট। এত বড় পোস্ট, রিচ ড্যাড পুয়ার ড্যাড, রাইট। সো এত বড় পোস্ট দিছে যে কি করা উচিত ওয়ারের সময়, তোমার কি কি রাখা উচিত। তো দিছে বিটকয়েন, গোল্ড, এগুলা রাখা উচিত। আমি দেখছি বিটকয়েন, গোল্ড আর হুম, হচ্ছে গিয়ে ল্যান্ড, এই হুম, টাইপের হুম। অ্যাসেট যেটা আসলে ডিপ্রিসিয়েট কম করে। আমি যেটা ইন্টারেস্টিং, যেটা আমি এত এক্সপেক্ট করিনি, আমি ঘুম থেকে উঠে দেখি যে যুদ্ধ লাগছে যুদ্ধ হইতেছে আমি হঠাৎ ওখান করে। থেকে থেকে যুদ্ধ লাগছে। একটু আগে দেখি যে তোমার দুবাইয়ে পাম জুমাইরা চিনো তো, দুবাইয়ের যেটা মেইন রাইট। যেখানে স্পটটা, ওখানে তোমার একটা বড় একটা নামকরা হোটেলের উপর তোমার ওই যে মিসাইলের ডেব্রিস পড়ছে। ডেব্রিস মানে হচ্ছে মিসাইল তোমার বুঝছি। ভেঙে ফেলার রান। পরে যে পরে আর কি, হ্যাঁ, ছোট। সো ওইটা পড়ছে and পুরো আগুন লেগে গেছে খুব বাজেভাবে। আমি দেখে আওয়াজ লাইক, ও শের, এত সিরিয়াস। প্রথমে বুঝি না, ভাবছি সবই তো তোমার কি হয়, সবই তোমার অ্যাটাক করে সবগুলোকে ডিফেন্ড করে ফেলে, তাই না? সবগুলোই কি বলো, ওটা ইন্টারসেপ্ট করে ফেলে। কাউন্টার কাউন্টার মিসাইলস। হ্যাঁ, ইন্টারসেপ্ট করে ফেলে, রাইট, ইন্টারসেপ্ট করে ফেলে। কিন্তু এরকম যে এক্সপেক্ট করিনি, দেখার পর লাইক ইনশাআল্লাহ শিট। আল্লাহ দোয়া করি যেন সব প্রবলেম সলভ হয়ে যায়। বাট যাই হোক, আমি পলিটিক্স জানি না, পলিটিক্স নিয়ে লেটস নট টক। লেটস টক অ্যাবাউট এআই রিলেটেড টু পলিটিক্স, যেহেতু পলিটিক্স স্টার্ট করছি। আমি যেটা দেখছিলাম, আই থিঙ্ক যদি ফেক না হয়ে থাকে, ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করছে হচ্ছে গিয়ে অ্যানথ্রোপিকের মতো র্যাডিক্যাল লেফট উইং ওয়ার্ক কোম্পানিকে এত পাওয়ার দেওয়া যাবে না। সো অ্যানথ্রোপিককে ইউএস গভর্নমেন্ট অনেক ইউজ করতেছিল ফর মিলিটারি ইন্টেলিজেন্স। ওই সময় অ্যানথ্রোপিক নিজের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে রাখছিল, যেখানে ওরা বসে এমন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া যাবে না যেটা কনস্টিটিউশনের ঊর্ধ্বে। সো যা করা লাগবে দেশের জন্য সেটাই করা লাগবে। যখন আমি ওয়ারে থাকবো ওই সময় আমার যা দরকার তাই করবো। আর যদি না করে অ্যানথ্রোপিকের মতো এই কোম্পানি দরকার নেই, ওরে আমরা বাদ দিয়ে দিব, ওর সব অপারেশন বন্ধ করে দিব, ওরে লিগাল অ্যাকশন নিব। সো সময়ের মধ্যে মধ্যে তোমরা ঠিক হও, আর নাহলে আমি আমার ফুল প্রেসিডেন্সি পাওয়ার ইউজ করে তোমার সব কিছু আমি বন্ধ করে দিব। মানে ডোনাল্ড ট্রাম্প টুইটারে টুইট করছে, দ্যাট ইজ সামথিং দ্যাট আমি ইজ ক্রেজি টু দেখছি, হে। আমি এত সিরিয়াস দেখি বুঝি নাই, আমি টুইটটা দেখিনি, আমি দেখছি যে ঝামেলা চলতেছে। সো আই থিঙ্ক কি পেন্টাগন ভার্সেস অ্যানথ্রোপিক এরকম একটা কি জানি পড়তেছিলাম এক্স্যাক্টলি এই এই এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে। তো এটার এক্স্যাক্টলি অ্যাঙ্গেলটা কি, মানে হবেটা কি, এটার পরে কি হয়েছে? সো এটার পরে কি হয়েছে আমি জানি না। আমি একটুখানি আচ্ছা, জানি যে হচ্ছে গিয়ে ট্রাম্প অ্যানথ্রোপিকের উপর অনেক চেতা, অ্যানথ্রোপিক অনেক woke, অনেক র্যাডিক্যাল। বাট এখানেও মানে ইটস এন ইন্টারেস্টিং ইকুয়েশন, যেহেতু আই ডোন্ট রিয়েলি নো যে অ্যানথ্রোপিকের সাথে ইলনের কেমন কানেকশন। বিকজ ইলনও অনেক প্রো ট্রাম্প ছিল, এবার অফকোর্স তাদের মাঝখানে একটা গ্যাঞ্জাম হয়েছে, এখন ইলন আর ট্রাম্প তারা একসাথে নাই। হুম, হুম, কিন্তু হুম। সো অ্যানথ্রোপিক আবার ইলন ইয়ার সাথে, ট্রাম্পের সাথে মনে হয় স্যামের খুব ভালো সম্পর্ক, স্যাম অল্টম্যানের ইলনের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে। কিন্তু এখন অ্যানথ্রোপিকের এখানে ইয়াটাকে জানি, এখন অ্যানথ্রোপিক আর স্যাম অল্টম্যান কিন্তু সুন্দর রাইভালি না, এরা হচ্ছে গাউরা রাইভালি, রাইট। ওদের মধ্যে সম্পর্ক ভালো না। ওদিন ইন্ডিয়াতে যখন আসছে ওরা এআই সামিটে, মোদি মাঝখানে ছিল, স্যাম সবাই হাত ধরে হাত উঁচু করছে। সো স্যাম হুম। অল্টম্যান আর অ্যানথ্রোপিক পাশাপাশি ছিল, অ্যানথ্রোপিকের সিইও, সবাই সবার হাত ধরে হাত উঁচু করছে, বাট ওরা দুজন হাত ধরে হাত উঁচু করে না, এমনি এমনি এই সাইডে হাত উঁচু করে রাখছে। আমার ইন্ডিয়ান অনেক তোমার খারাপ, বুঝতে পারছো? হ্যাঁ, আসতে বোঝা যাচ্ছে, সমস্যা নেই। স্যাম অল্টম্যানের যত কথা বললা, ওপেন এআই হ্যাঁ, বেসিক্যালি আজ পর্যন্ত হ্যাঁ, সবচেয়ে লার্জেস্ট, আমি যা দেখছি, লার্জেস্ট হ্যাঁ। প্রাইভেট ফান্ডিং উঠাইছে, হান্ড্রেড অ্যান্ড কত? টেন বিলিয়ন ডলার্স। ওয়াও! এখনো তো মানে আমি তো দেখতেছিলাম যে 2030 সাল না জানি কত সাল পর্যন্ত জানি ওপেন এআই এর টাকা লস করতে হবে বিফোর দে বিকাম প্রফিটেবল।
Yeah, but it's crazy. $110 billion, bro. মানে তুমি ফিউচারটা মানে দে আর দ্য ফিউচার টোটাল। ওপেন এর ফিউচার থেকে বেরানোর চান্স অনেক কম, ইভেন দো অনেকগুলো কম্পিউটার আছে বড় বড় সেম লেভেলে। আই থিঙ্ক That's too early to tell, bro. Too early মানে to tell, and অনেক I don't know, bro. I don't know, bro. chances অনেক কম। আমি ওর নাম কি, স্কেল এআই এর সিইওর নাম কি? সো স্কেলের সিইওকে যাকে আই থিঙ্ক $14 বিলিয়ন দিয়ে মানে হাইয়েস্ট অ্যাকুজিশন যেটা মেটা করছে, চিফ এআই অফিসার। সো ও বলছে হচ্ছে কি ওরা নেক্সট 5 ইয়ার্সে মেটার সাথে এমন মানে মেটা দিয়ে ওরা এমন টেকনোলজি আনতেছে যেটা হিউম্যান সিভিলাইজেশনের ওয়ান অফ দ্য বিগেস্ট মানে ইনভেনশন হিউম্যান সিভিলাইজেশনের। সো দ্যাট ইজ ওয়ান। সো আমরা মেটার যেহেতু নতুন কোনো মানে ফাটাফাটি টেকনোলজি আনতেছে না রিসেন্ট কয়েক ইয়ার্স, আমরা একদম ওটা ধরতেছি না গুনে। বাট উই ডোন্ট নো ও কিছু একটা এমন মানে ফাটাফাটি জিনিস নিয়ে আসতে পারে যেটা পুরো ডিজার্ভ করে ফেলবে। গুগলের ইরফনিক সেরা, অ্যান্ড অনেস্টলি রাইট নাও অ্যানথ্রোপিক ইজ ইন এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট মানে অলমোস্ট বেটার দেন জিপিটি। সো ওপেন এআই ভিতরে কাজ করতেছে, বাট অ্যাটলিস্ট নাও এই ল্যান্ডস্কেপে ওপেন এআই এর কিছু ডিফিকাল্ট কম্পিটিশন আছে, স্পেশালি আই থিঙ্ক চায়না। তো হঠাৎ করে গুগলি এসে চায়না গুগলি বাড়বে। সো চায়না এমন না যে বসে আছে, চায়না কাজ করতেছে। সো তোমার ধর ডিপসিকের সিডেন্স যেটা ক্রেজি, Yeah, Kimi crazy. 2.5 By best, is এখন best by the way. amazing, যারা জানেন না, right? এখন বেস্ট ভিডিও, yeah. রাইট ভিডিও AI video জেনারেশন generator best. ডিপসিকের সিডেন্স। সো আমি যেটা বলতে চাচ্ছি যে চায়নার ইনফ্রা অনেক স্ট্রং। সো চায়না ক্যান কাম ইন অ্যান্ড হঠাৎ করে দেখতে পারো যে হচ্ছে কি দে উইল জাস্ট টেক ওভার ইউএস। কোনো অ্যান্ড হোয়াট আই লাইক অ্যাবাউট ইট ইজ অ্যাপেল যেরকম অলমোস্ট গোটেড এট হোয়াট দে ডু, আই থিঙ্ক অ্যাপেলের মধ্যে যদি আরেকটা এরকম ভালো কোম্পানি থাকতো ফোন টোনের জন্য, মানে বাই ডিফল্ট মানে স্যামসাং ইজ দেয়ার, বাট তারপর অ্যাপেলই ওই লেভেল অ্যাডাপ্ট যদি প্রোডাক্ট থাকতো, আই থিঙ্ক হেলদি কম্পিটিশন এটা ভালো থাকতো। অ্যাপেল যেমন নতুন কোনো ইনোভেশন খুব আস্তে আস্তে আনে আর একটু বেটার হইতো। সো আই থিঙ্ক এদিকেও ইফ ইউ হ্যাভ কম্পিটিশন দেখা যায় ইউ ক্যান লার্ন ফ্রম আদার্স মিস্টেক্স, আর দেখা যায় ওভারঅল মার্কেট মানে ট্যামটাই বাড়ে। সো আই থিঙ্ক যেহেতু অ্যানথ্রোপিক গ্রক সবগুলাই এত ভালো কাজ করতেছে, ইভেন দো দ্যাট মেক্স ইট ডিফিকাল্ট ফর মানে জিপিটি, মানে আই ডোন্ট কেয়ার, আমি ওপেন এআই তো আমার না, সো আই ডোন্ট কেয়ার ইফ মানে ওপেন এআই ডাইজ টুমরো। হোয়াট আই অল কেয়ার অ্যাবাউট ইজ দ্য টেকনোলজি টু গেট বেটার। সো আই থিঙ্ক টেকনোলজি উইল গেট আ লট বেটার ওয়েন ইউ হ্যাভ আ লট মোর কম্পিটিশন। বাট স্টিল নাও টু অ্যান্সার কোয়েশ্চেন, আই ডোন্ট থিঙ্ক ওপেন এআই এর জন্য মানে ও খালি মাঠে গোল দিতেছে। আই থিঙ্ক No, but I still think ChatGPT is still the biggest LLM. OpenAI is still the biggest LLM so far. so what is biggest? Do we really care about biggest? I think Yeah, so biggest is question basically is it the তোমার best? active users, তাই না? Active users কার বেশি। Is it the best? It is, but at the end of the day, it is the best. মানে Anthropic তুমি Claude 2 বলো is the best, ঠিক আছে? Exactly. So far. 4.6 But then is the again, best. depends, তাই না? Specific use cases এর জন্য অনেকে তোমার Gemini prefer করে, অনেকে তোমার হ্যাঁ, আমি বলতেছি in এখনো- general. So when you're talking about LLMs, mostly I'm thinking about coding and reasoning. I think reasoning এও personally আমার কাছে লাগছে হচ্ছে Opus is better than GPT. But I do understand Opus is I think মানে a lot more expensive than GPT very 5.2 as expensive. well. 5.2 as well. So there is that as well. So যখন Claude base তোমার code you have to Opusকে free টায়ারে দেয় না, মানে ইউ হ্যাভ টু পে টু ইউজ Opus। সো চিন্তা করো, ইটস অলরেডি একটা তোমার ব্যারিয়ার আছে যে একটা নর্মাল মানুষ ইউজ করতে পারবে না, তাই না? I get it. So what I'm saying is being the best. So I'm not saying যে best মানে cheapest. I'm saying যে being bloody good at what you do. মানে are you the best at what you are মানে what you're doing. Weekend I think Opus is better. তারপর I think one of the reasons why you think OpenAI is the biggest, it is because OpenAI শুরুতে বেশি আগে থেকে আছে, এই জন্য ওদের মার্কেট ক্যাপ বেশি, ওদের ব্র্যান্ডিং Exactly ওটার জন্য না, আমি একটু আগে পড়ছিলাম 900 million active users. So 900 million active users weekly is not a joke. মানে না you're not getting my point. আমি বলতে যাচ্ছি one of the reasons why OpenAI is biggest is because OpenAI started earlier as well. OpenAI এর মনে ফান্ডস অনেক বেশি। সো আই থিঙ্ক গিভ ইট টাইম, আস্তে আস্তে দেখা যাবে এই 2 বছরের হেড স্টার্টটা উইল স্টার্ট টু বিকাম নেগলিজিবল। ওই সময় দেখা যাবে আর অন্যান্য ক্যাভিয়াটস এন্ড নুয়ান্সেস যত বেশি দেখা যেতে পারে অন্য LLM গুলা। What again, so what I just wish is for the LLMs to get better. But yeah, interesting, we live in interesting time. .com domain এর সময় যেরকম একটা বুম ছিল, এখন এই AI agents এর সময় this is an amazing new era. তোমার একটা ফানি জিনিস বলি, আমি আগের দিন টুইটারে গুগল ল্যাবসের একটা টুইট দেখছিলাম। তো গুগল আই থিঙ্ক এআই যতগুলো কোম্পানি আছে গুগল সবচেয়ে বড়, তার মধ্যে গুগলের ল্যান্ডস্কেপটাও সবচেয়ে বড়, ওরা সবচেয়ে বেশি প্রোডাক্টসও বানায়। এমন আছে অনেক স্টার্ট আপস বেরোয়, তোমার ধরো একটা স্টার্ট আপ আছে, ধরো আমি এই প্রোডাক্টটা নিলাম, ঠিক আছে, এই প্রোডাক্টটা নিয়ে আমি এখন একটা শ্যুট করবো। শ্যুট করার জন্য তোমার এক একটা জায়গায় শ্যুট করে দেয় না, লাইক ফটো তুললাম বা আমাদের জুতা তুললাম, আমার একটা মডেলের উপর পরাই দিল, তারপর একটা নর্মাল সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দিল, জুতাটা নড়তেছে বা সুন্দরভাবে আসে, ধর পিঙ্ক ব্যাকগ্রাউন্ডে জুতাটা, ইউ গেট দ্য আইডিয়া, রাইট? ফটোশ্যুট আর কি। সো ফটোশ্যুট করে দেয়, এরকম অনেক স্টার্ট আপস আছে। গুগল ল্যাবস, সো গুগল জাস্ট একটা
ফিচার, ওদের এতগুলো ফিচার্সের মধ্যে একটা ফিচার বার করে এতগুলো স্টার্ট আপ স্কিল হয়ে যায়, বিকজ গুগলের ল্যান্ডস্কেপ এত বড়। তুমি যদি আমি দেখালে বেশি মজা পাবা বলার থেকে, বিকজ এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট। বুঝতে পারছি আমি যে ওই ই না কমার্স দেখে তাহলে মজা পাবা। অফ কোর্স Um, ডিটিসি so ব্র্যান্ডদের system- জন্য ছবি তুলে দেয়। আচ্ছা, আমাদের দেশে নাই, সো আই কুডন্ট ট্রাই ইট আউট। গুগল অ্যাপস, সো এই যে পমেলি, ঠিক আছে, সো এটা লঞ্চ হচ্ছে, আমাদের দেশে ইউজ করা যায় না, সো এখন ভিডিওটা দেখে, হ্যাঁ শুনতে পাও কিনা বইলো, শোনা যায়? আমরা করতে পারতাম এই ভিডিওটা ওদের জন্য, কি বলো? এই ভিডিওটা আমরা গুগলের জন্য এডিট করতে পারতাম, চাই গুগল যদি চাইতো। না না, পুরো বোর্ড বানাই দিচ্ছে, ঠিক আছে, কালার বোর্ড সব কিছু। এটা তো নতুন না ভাই, আই থিংক। না, সো পমেলির নতুন একটা ফিচার আসছে, হুইচ ইজ দ্য ফটোশুট ওয়ান। আমি দেখছি So, কমেন্টে তোমার- আগে। সো ওইটাতে পুরা ইউনো কিল আ লট অফ স্টার্টআপস। এই যে দিস ওয়ান, সো একটা ফটো থেকে ইউ ক্যান মেক হোয়াট এভার ইউ ওয়ান্ট। বুঝতে পারছি। আমি দেখছি কমেন্টে আগে সো দেখছি। এতগুলা তোমার স্টার্টআপকে কিল করে দিছে। অ্যান্ড টুইটারে এত বাজ হয়েছে জিনিসটা নিয়ে, সো ইটস সো ফানি, তাই না? এই বড়গুলা একটা জিনিস বার করে, আমরা আজকে একটা কিছু বানাইলাম, এত কষ্ট টষ্ট করে সারা দিন রাত বানাইলাম, কত কিছু করলাম, পরে একটা স্মল ফিচার, ইটস লিটারালি আ স্মল ফিচার অফ গুগল অ্যান্ড কিল সো মেনি স্টার্টআপস। মজার জিনিস হচ্ছে কি, আজকে সাইবর টেল দ্য নেম, আজকে আমরা এমন একটা ফাউন্ডারের সাথে আমি কথা বলতেছিলাম, একটা মিটিং করে আসলাম, যারা মিলিয়ন্স অফ ডলার রেজ করছে, তারা সিলিকন ভ্যালিতে বেসড। তো আমি জিজ্ঞেস করছি যে ফাউন্ডারকে, সিইওকে, যে একটা কোম্পানি ভ্যালুয়েশন নেওয়ার সময় কি জিনিস তারা মাথায় রাখে। তো সবাই আমরা মনে করি রেভিনিউ মাল্টিপ্লায়ার, রাইট ভাই? যে আমার কোম্পানি যদি মাসে 10 কোটি টাকার ব্যবসা করে, তাহলে ধরো ডিপেন্ডিং অন দ্য কোম্পানি গ্রো 3 গুণ 4 গুণ মাল্টিপ্লাই করলাম। সো বছর 10 কোটি হইলে ধরো 40 কোটি 50 কোটি হচ্ছে ভ্যালুয়েশন। আর কেউ যদি 10% দিতে চায়, তাহলে ওই 50 কোটির ভ্যালুয়েশনের 10% টাকা যা হয় সেটা তারা দিয়ে নিয়ে যাবে, রাইট? সো 5 কোটি টাকা দিলে সে 10% পাবে, এরকম কথা। সো আসলে কিছু ভালো কোম্পানিতে মাল্টিপ্লায়ার 3x না 15x, মানে 20x হয়েছে। জেপটো টেপটো যেগুলো হয়েছে, বাইজুস মাইজুসে অনেক ইনসেন্ট মাল্টিপ্লায়ার ভ্যালুয়েশন হয়েছে। কিন্তু খালি রেভিনিউতেও মাল্টিপ্লায়ার হয় না। সো অনেক কিছু আরও থাকে যে প্রোডাক্টটা কি রেপ্লিকেটেবল নাকি, এই প্রোডাক্টটা শুরু করতে এন্ট্রি লেভেল ব্যারিয়ার কতখানি, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে গিয়ে ফাউন্ডারটার উপরে কি আমরা বিশ্বাস করতে পারবো নাকি? ফাউন্ডারটা পড়ালেখা করছে কোত্থেকে, বা ফাউন্ডারটা পড়ালেখা করছে কোথেকে জিজ্ঞেস করে, কারণ কেউ যদি হার্ভার্ড ড্রপ আউট হয় তার মানে নেটওয়ার্কটা ভালো, সো মানুষজনকে বুঝে হি বিলংস টু দ্য ট্রাইব। আবার হচ্ছে গিয়ে ফাউন্ডারটা নিজে গ্রিট কতখানি, ওর নিজের স্টোরি কি, ও পারবে নাকি, এই সবগুলো ইম্পর্টেন্ট। দ্য রিজন আই এম টেলিং ইউ দিস ইজ বিকজ তুমি বললো হচ্ছে কি ভাই দেখো একটা নতুন ফিচার লঞ্চ করে কত প্রোডাক্ট গায়েব হয়েছে। আই থিঙ্ক when you are launching new products, আজকাল যেটা হইতেছে, দ্য রিজন এত নতুন প্রোডাক্ট গায়েব হয়ে যায়, ইট ইজ বিকজ নতুন ইউনিক জিনিস খুব কম বানাই আমরা, বিকজ উই ওয়ান্ট দ্য ইজি ওয়ে আউট। ইভেন তুমি যখন আমরা সফটওয়্যার বানানোর কথা বলি, আমরা ইজি ওয়ে বের করি, মানে জিপিটি র্যাপার, ওপেন ক্লড, মানে যাই বাই করি আমরা সব র্যাপার বানাইতেছে। দেখো, তো যখন একটা তুমি র্যাপার বানাইতেছো, তার মানে ভিতরে আন্ডারলাইন সিস্টেমটা কিন্তু সেমই থাকতেছে। সো যখন যাদের র্যাপার করতেছো তারাই যখন ওই ফিচারটা নেটিভ নিয়ে আসতেছে, ওই সময় নেসেসারিলি তোমার হাতে অনেক কিছু নাই করার। যেমন তোমাকে যদি আমি উদাহরণ দিই, এই যে ক্লড বোর্ড তো আসলে জিনিসটা কিছু না। জিনিসটা হচ্ছে ক্লড কোডটা তুমি টেলিগ্রাম, মানে জিনিসটা ক্লড কোড যা করে তাই করতেছে, কিন্তু ক্লড কোড ফোন নিয়ে ইউজ করা যেত না, এটাই হচ্ছে ছিল প্যারা। সো ফোন ইউজ করা যেতেছিল না, এই জন্য ওরা ক্লড কোডটা টেলিগ্রামের সাথে কানেক্ট করে দিয়েছে, তুমি পেয়ে গেছো ওপেন ক্ল বা ক্লড বোর্ড। এখন যেটা করছে ক্লড কোড কিন্তু নতুন ফিচার রিলিজ করছে, ক্লড রিমোট। তো টার্মিনালে যদি ইয়া করো, বলো ওকে ওটা কিউআর কোড দিবে, তুমি ফোন দিয়ে এখন তুমি চালাতে পারবে, তোমার পিসি দিয়ে চলবে, তুমি যা যা করতে পারবে, ব্রাউজার ঘুরে টুরে সব কিছু করতে পারবে। সো ওপেন ক্লড কিন্তু যে ফাংশনালিটি লিটারালি ছিল সেটা কিন্তু নাই, বিকজ ক্লড কোড রিমোট আসার পরে ইট ইজ সেফার, কোনো গ্যাঞ্জাম নাই। কারণ অফকোর্স অ্যান্থ্রোপিকের ওই সেফটি প্রোটোকল যা ওরা করা লাগবে, নতুন ফিচার্স বেটার আসবে, যেহেতু আরও হচ্ছে বিগ কোম্পানি। সো এখানেও একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। দ্য থিং ইজ, তুমি যদি আবার এরকম ছোটো র্যাপার বানাও, রেভলিউশনে যদি কোনো কিছু না থাকে, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যেন তোমার র্যাপার করার পরেও তোমার উপরে যে লেয়ারটা, যে স্কিনটা তুমি করতেছো, স্কিনটা একটু ভালো হইতে হবে। যেমন তোমাকে তুমি উদাহরণ দেয় আবার ম্যানুস যেটা করছে, ম্যানুসও কিন্তু একটা র্যাপার, কিন্তু ম্যানুসের ফাংশনালিটিস অনেক। সো ম্যানুস ইজ অসম। আরেকদিন আমি একটা টুল দেখেছিলাম, তারস না জানি ট্রাভাস একটা টুলের নাম।
সো ওরা যেটা করে এরকম তুমি একটা এআই অ্যাভাটার বানাতে পারবা, এই অ্যাভাটারের সাথে তুমি মিটিং এরকম কথা বলতে পারবা। ইভেন তো ওইটার যে ব্রেনটা সেটা একটা এলএলএম এর উপরই একটা র্যাপার, ওই যে টেক্সট টু স্পিচ করতে 11 ল্যাবের উপর র্যাপার, চেহারাটা মানে ধরো হেজেন্ট টেজেন্ট বা কোনো কিছু একটা সিনথেসিস কিছু একটা। বাট ওর যে ইউএসপিটা এটা অনেক বেশি ডিফারেন্ট, যে ইউ ক্যান মানে মেক মানে সামওয়ান যার সাথে তুমি কথা বলতে পারবে এরকম সামনাসামনি কলের ভিতরে। দেখা যাবে যখন একটা এরকম জিনিসের উপর র্যাপার বানিয়েছে তারা এই ফাংশনালিটিসগুলো হয়তো অনেক সময় ট্যাপ করবে না। সো আই থিঙ্ক ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট লাইক দিস, যে তোর আফটার এফেক্টস আমরা ইউজ করতেছি, একটা প্লাগ ইন বিক্রি করছি, আমরা প্লাগ ইন বানালাম, হঠাৎ করে কালকে আফটার এফেক্টস জিনিসটা নেটিভ ফিচারে নিয়ে আসলো, সো ওই প্লাগ ইনের আর বেল নাই। সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড অ্যান্ড ওইটা মাথায় রেখে কাজ করে যেতে হবে, কিছু করার নেই। রাইট। তোমাকে আমি জিজ্ঞেস করবো ক্লড কোড রিমোট বললো তাই না, ওটা নিয়ে আমি জানি না, সো ওটা নিয়ে একটু বললো। তার আগে বলার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আমি অনেক আগে পড়ছিলাম যে তুমি যখন কোনো ব্যবসায় নামতেছো তোমার ভিশনটা অনেক ম্যাটার করে। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছি না, সো এখন তো আমার যদি ভিশনই থাকে যে আমি অনেক বড় একটা কোম্পানি বানাবো, আমি এত টাকা রেজ করব, তখন ঠিক আছে, আমি এভাবেই ধরলাম যে আমার এমন কিছু বানাতে হবে যেটা বেসিক্যালি যেটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক স্ট্রং হতে হবে, নাহলে আমি অত দূর যাইতে পারবো না। বাট দেন আগেন ওয়েন ইউর স্টার্টিং ইন বিজনেস, তুমি যখন বিজনেসে নামতেছো, মাত্র কিছু শুরু করবা, অর প্রবলি তুমি কিছুদিন ধরে বিজনেস করছো, তোমার গোল হচ্ছে আমি লেটস সে 10 লাখ টাকা মাসে যাবো বা 5 লাখ টাকা মাসে যাবো, যদি এরকম গোল থাকে, দ্য বেস্ট কেস সিনারিও বিজনেস স্টার্ট করারই হচ্ছে তুমি একটা স্পেসিফিক টুলের উপর টুল বানানো, যেটা প্লাগ ইন হতে পারে, যেমন তুমি আফটার এফেক্টসের প্লাগ ইন হতে পারে, বা লেটস ফ্রেমার টেমপ্লেটস হতে পারে, বা হতে পারে ক্রোমের এক্সটেনশন হতে পারে, বা যেমন আমরা র্যাপার বলতেছি র্যাপার হতে পারে, ঠিক আছে? তো পুরোটাই কিন্তু তোমার ভিশনের উপর, সরি কি বলতো, ওয়ার্ডপ্রেস প্লাগইন হতে পারে, এক্স্যাক্টলি পুরোটাই কিন্তু ভিশনের উপর, আমি কতদূর যেতে চাই, কোনোটাই রং রাইটের কিছু নাই, আমি কোনটা করতে চাই ওটার উপরই। কিন্তু ধরে নিতে হবে যে আমার বিজনেসটা তাহলে এমন না যে আমি 50 বছর বিজনেসে যাইতে পারবো, এমন হবে না জীবনে। আমি জাস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাই, আমার ওয়ার্ডপ্রেস প্লাগইন যে 50 বছর ধরে চলবে, 50 বছর টাকা কামাবে, ভেরি লো চান্সেস। ওটা যদি করা লাগে ইউ হ্যাভ টু বি দ্য ব্লাডি বেস্ট। যেমন কাউসার ভাইরা যেটা করতেছে ওলিওতে মিলিয়ন্স অফ ডলার্স করতেছে জাস্ট বাই ওয়ার্ডপ্রেস প্লাগইনস। তারা যখন জুম শেপার করছে এটা নাকি ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট ছিল এরকম। সো তারা তাদের মানে দে আর নট অ্যাভারেজ, দে আর ব্লাডি বেস্ট। I think that's not what I'm saying. I'm saying যে of course you can make plugins, of course you can do amazing কয়েকশো কোটি টাকা কামাইতে পারবে ইয়াদে। বাট আমি বলতে চাচ্ছি ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপে বিলিয়ন্স অফ ডলার্স ভ্যালুয়েশনে যাইতে হইলে, বিলিয়ন্স অফ ডলার্স, মাল্টিপল অফ বিলিয়ন্স অফ ডলার্স, ওই সময় আই থিঙ্ক নিজের প্রোডাক্ট যদি বানায় র্যাপার বাদে, আই থিঙ্ক দ্যাট ইজ অসম। বাট রাইট নাও আই থিঙ্ক র্যাপারি আমি যদি র্যাপাররাও এমন না যে মানে আগেন ভিশনটা ম্যাটার করে। যেমন আগের দিন তোমার দেখলাম না ক্যাল এআই অ্যাপটা, যেটা তোমার ওই যে ফুড ট্র্যাকার, কি করে কি, ও তো জাস্ট চ্যাটজিপিটি একটা র্যাপার, তাই না? চ্যাটজিপিটি ইউজ করে, চ্যাটজিপিটি তোমার শুরু করছিল এভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, আর কিছুই না। সো আই থিঙ্ক আইডিয়া সব দিক থেকেই ম্যাটার করে, বাট তোমার যে ভিশন ওই লেভেলে থাকে যে আমি অনেক বড় কিছু করবো, তোমার ওই লেভেলে মোটও থাকতে হবে। আই থিঙ্ক এটা অনেক পরের বিষয়, যে আগে এরকম র্যাপার ট্যাপার এরকম 2-3টা বানায় নিছে, এরপর তারা নিজেরা একটা এরকম বানাইতে চায়, এরপর তাদের বিষয়, রাইট? স্পিকিং অফ দ্যাট, আমরা আমি তোমার জিজ্ঞেস করছিলাম যে ক্লাউড কোড রিমোট নিয়ে আমার একটু বলো, আমি জানি না। সো এটাই, সো ক্লাউড কোড রিমোটে কাজ হচ্ছে কি, তুমি তোমার ক্লাউড কোডের প্যারাটা কি, ক্লাউড কোড ইউজ করতে টার্মিনাল থেকে। সো তুমি টার্মিনাল থেকে বারবার তো কম্পিউটারে বসে কাজ করতে পারবা। হ্যাঁ ওটা তো বুঝছি, ক্লাউড কোড তো বুঝছি, বাট মানে রিমোটটা কি বেসিক্যালি ওদের ভিপিএস এ হোস্ট করে দিতেছে, লাইক ওপেন ক্লাউড টাইপের কিছু না? তো ওপেন ক্লাউড মতো তোমার পিসিতেই হচ্ছে, তোমার পিসিতে চালু থাকতে হবে সব সময়, লিটারালি ওপেন ক্লাউড তোমার পিসিতে চালু থাকতেছে, তুমি টার্মিনালে বলতেছো ওকে যে আমাকে কিউআর কোড দিতে, ও কিউআর কোড দিতেছে, তুমি ফোনের সাথে কানেক্ট করে দিতেছো, এবার তোমার ফোনের ক্লাউড অ্যাপের ভিতরে এটা চলে যায়, মানে সেশন কানেক্ট হয়ে যায়। এবার তুমি তোমার ফোনে যা করতে বলো কম্পিউটারও তাই করে। তো তুমি ওকে কোনো কাজ করতে বলো, তুমি তোমার কম্পিউটারে টার্মিনাল ইউজ করো, তুমি যদি বলো কোনো ব্রাউজারে ঢুকে এই কাজ করো, তাহলে ও তোমার কম্পিউটারের ব্রাউজারে ঢুকে এই কাজ করবে। সো ইট ইজ অলমোস্ট লাইক ওপেন ক্লাউড, বাট আই থিঙ্ক জাস্ট সেফার অ্যান্ড মেবি উইথ টাইম ইট উইল গেট বেটার বিকজ ক্লাউডের নেটিভ ফিচার হয়ে গেছে। নাইস। তুমি পারপ্লেক্সিটি কম্পিউটার দেখছো না, আমরা সেদিন যে বলছিলাম পারপ্লেক্সিটি কম্পিউটার লঞ্চ হয়েছে রিসেন্টলি, এক্স্যাক্টলি সেম থিং নাকি? সো পারপ্লেক্সিটি কম্পিউটার আমি ইউজ করি নাই। সো পারপ্লেক্সিটি তুমি বলছো আমাকে, আমি পারপ্লেক্সিটির কমেটও এখনো ভালো করে ইউজ করি নাই। বাট পারপ্লেক্সিটি শুনলাম আমি কম্পিউটারটা ওপেন করার মতো অনেক ফিচার্স আছে, বাট অ্যাট দ্য এন্ড ইট অলসো ডিপেন্ডস যে পারপ্লেক্সিটির নিজের কোনো এপিআই নাই। পারপ্লেক্সিটি তো ইউজুয়ালি সব এপিআই ইউজ করা, সব এলএম ইউজ করা যায়। সো এটা আবার ডিপেন্ড করে আসলে কী করবে মানে কোন এলএম ইউজ করবে, কখন কী করবে। যদি সময়ের সাথে পারপ্লেক্সিটি আই থিঙ্ক একটা এজ হতে পারে, দেখা যায় ধর একটা বেসিক কাজ যেটাতে ধর আমার ওপেসের মতো এত এক্সটেন্সিভ এলএম দরকারই নেই। স্মার্টলি কোনো একটা যদি লেয়ার থাকে, একটা কাউন্সিল থাকে যে চিন্তা করবে যে আমার এই কাজের জন্য ওপাসের এত ক্রেডিট খরচ না করে, রাদার ওয়াই নট আই জাস্ট ইউজ GLM 7, রাইট? তো এটা আমি চেষ্টা করছি নিজে ওপেন ক্লাউডে করার জন্য।
এটা আমার জন্য প্যারা হইতেছিল। এখন দেখা যাবে টেকনিক্যালি যদি ব্যাক এন্ডে যে আমি যদি কিছু রেস্ট্রিকশনস দিয়ে রাখি তাহলে হয়তো বেটার ইউজ করা যাবে এটা। বাট জাস্ট প্রম্পট করে এই গার্ড রিলস দেওয়া যেতেছে না, কারণ জাস্ট হ্যালোসিনেট করে বলতেছে সনেট কিন্তু ইউজ করতেছে আসলে ওপাস। আমি পারপ্লেক্সিটি কম্পিউটার যেটা দেখছি বেস্ট পার্ট হচ্ছে যে 19টা মডেল আছে, সো ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা চাও যখন যেটা বেস্ট মন চাচ্ছে। আই থিঙ্ক এটা নিয়ে অনেক বড় একটা আর্টিকেলও আগের দিন আসছে টেক ক্রাঞ্চে, যে ফিউচারটা এরকমই হবে, যে সব কিছু থাকবে যেটা যে সময় লাগে ইউজ করতেছি, এরকম কিছু একটা। So আমি যেটা করতে চাচ্ছি এখন, আই থিঙ্ক আই এম ভেরি ক্লোজ টু ইট। মেবি ঈদের পরে আই উইল বাই আ ম্যাক স্টুডিও, আমি জাস্ট কিমি 2.5 লোকালি হোস্ট করবো ওলামা দিয়ে, অ্যান্ড আই উইল জাস্ট রান ওপেন ক্লো ফ্রম ইট। পুরো অফিসে সবাইকে ওপেন ক্লো দিয়ে দিব, এভরিওয়ান ক্যান ইউজ ইট। নাইস নাইস। আমার ওপেন ক্লোর কাজ কি হবে জানো? ওপেন ক্লোর কাজ কি হবে, সারাদিন আমার এডিটাররা তাদের ল্যাপটপে কি কাজ করে এটা স্ক্রিন রেকর্ডিং হবে, আর এডিটারটা আমাকে ব্রিফ দিবে যে তারা কতখানি কোন কাজে সময় নষ্ট করছে বা সময় ভালো করে খাটাইছে। তো এটা দুইটা কাজ। প্রথম কথা হচ্ছে আমি বের করতে পারবো মানুষজন যারা আসলে প্রপারলি কাজ করতেছে তাদের ইনসেন্টিভাইজ করতে পারবো। মানে আমি লেট মি ব্রেক ইট ডাউন টু রাইট। সো এমন মানুষজন এক্স্যাক্টলি আমরা যে প্রোডাক্ট নিয়ে আমরা আগে ডিসকাস করছিলাম, এক সময় আমরা করতে চাইছিলাম, হইতে পারে মনে আছে আমার একটা এডিটার 8 ঘন্টা কাজ করে একটা ভিডিও করতেছে, আর একজন এডিটার 6 ঘন্টা কাজ করে ভিডিওটা এডিট করতেছে। যে মানুষ 8 ঘন্টা কাজ করতেছে, আমার টার্গেট তারা ফায়ার করা না, আমার টার্গেট তারও 6 ঘন্টা আনা। কিন্তু তারা কীভাবে 6 ঘন্টা আনাবো সে নিজেও জানে না, কারণ সে যদি জানতো সে তো 6 ঘন্টাই করতো। তো এটার জন্য আমার যদি, আর আমি পাশে বসে বসে দেখতে পারবো না বারবার অ্যাট স্কেল 40 জন 45 জন মানুষের মধ্যে কীভাবে দেখবো। তো আমার যদি একটা এআই থাকে যে বারবারও সারাদিন কী করে সব কিছু স্ক্রিনটা করে সব ডেটা আমার কাছে থাকে, ও যদি আমাকে বের করে দিতে পারে যে এই কাজও বেশি সময় নষ্ট করে, প্লাস ওর কাছে যদি কম্পেয়ার করার মতো ডেটা থাকে যে ভালো এডিটারদের এই সময় এটা খাটায়, খারাপ এডিটাররা এই সময় এই কাজ নষ্ট করে। ধরো একজন মানুষ কালার চুজ করতেছে আর আইকনের 3 ঘন্টা ধরে, যেটা তোমার করা উচিত না, সেই জিনিসটা তুমি একটা এসিপি বানাই ফেলতে পারি যে কী কী কালার সাথে তুমি কী কী কালার ব্যালেন্স করতে পারবা। প্রজেক্ট ম্যানেজাররা ধরো বারবার বানান চেক করতেছে, অনেক সময় নষ্ট করতেছে, এই বানান চেক করার জন্য কি আমি কোনো একটা অটোমেশন করতে পারি নাকি? সো অটোমেশনের এসওপি কোন কোন জায়গায় করতে পারি, কোন কোন জায়গায় বেশি গ্যাঞ্জাম হচ্ছে, ভুল হচ্ছে, এটা বের করার জন্য আই নিড অ্যান এআই ওভারভিউ। সো দ্যাট ইজ দ্য গোল দ্যাট আই ওয়ান্ট টু ডু। মানে আইডিয়ালি আমি কি করতে চাই ভালো, আমাদের একটা রেন্ডার মেশিন থাকবে, 10টা গ্রাফিক্স কার্ড আলা এরকম ম্যাক স্টুডিও আলা, বলা বাইনের ঝামেলা হবে ভুল হবে সব এআই ঠিক করে দিবে, এরপর এআই এগুলো রেন্ডার পাঠিয়ে দিবে, এআই অটো রেন্ডার করবে, অটো রেন্ডার করে অটো কারেকশন দিবে, এডিটাররা বসে জাস্ট ক্রিয়েটিভ কাজকর্ম করবে আর কোনো কিছু করবে না। তোমার মনে আছে আমি যে দেখাইলাম যে কিভাবে এআই দিয়ে আমরা পুরো টাস্ক স্টোরি বোর্ড ক্রিয়েট করছি? দেখাও তো আবার, দেখাও। ওই আছে নাকি, দেখাতে পারবা? দেখাইতে পারবো, দাঁড়াও, give me a second. দেখাও। ও ইয়েস, মনে পড়ছে মনে পড়ছে, রাইট। সো পুরো একটা আস্ত স্টোরি বোর্ড যে এআই দিয়ে তৈরি করা বুঝতে সম্ভব, গ্রুপে পাঠাইলা যেটা ক্রেজি। ওইটাই আমার জন্য ইট ওয়াজ নাটস যে হাউ ডিড উই ডু ইট। And it's not just how did it do it, it's just the details. I mean details তো দেখে আমার বেশি মাথা নষ্ট হয়েছে, এত ওয়ান ডিটেইল প্রম্পট ভাবে। ওয়ান প্রম্পট জাস্ট আমরা ওকে স্ক্রিপ্টটা ফিট করছি যে দিস ইজ দ্য স্ক্রিপ্ট, ক্লায়েন্ট আমাদের দিছে যে আমাদের, আরে কই গেল ভাই, এত ডিটেইল দেখে আমার মাথা নষ্ট হয়েছে, ড্যাম ব্রো, এত ডিটেইলড, ইটস ক্রেজি। তো ভাই তোমার কাছে কি স্টোরি বোর্ডটা আছে? আছে, দাঁড়া আমি ফরওয়ার্ড করতেছি এক্ষুনি, তুমি দেখাও। না আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে, বাট আমার ফোন হোয়াটসঅ্যাপ ফোন, এখানে হোয়াটসঅ্যাপটা ডিফারেন্ট, ক্যান ফরওয়ার্ড দ্যাট? তাহলে এখানে, হ্যাঁ হ্যাঁ টেলিগ্রাম ফরওয়ার্ড করতেছি, দাঁড়াও। আমাকে দেখে আজকে টায়ার্ড লাগতেছে, আমার এত ঘুম আসছে, আমি তো প্রিটি সিক, সো আমার এমনি শরীরটা খারাপ। আমি অনেক সিক ভাই, আমি ঘুমে পাগল হয়ে যেতেছি। ডেডিকেশন ব্রো, ডেডিকেশন। আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা এটা করবই, আমাদের পডকাস্টটা। সো পডকাস্ট বাজে হোক ভালো হোক উই ডোন্ট কেয়ার, আমরা করতে আসছি, এটাই গোল। এটাতে আমরা খুশি, স্যাটিসফাই। So আমরা কয়েকটা এপিসোড আগে বলতেছিলাম যে একদিন টাস্ক থাকলে করতেই হবে, এটাই গোল, এটাই হচ্ছে প্রুফ যে আজকের দিনের টাস্ক এটা করাই লাগবে। আনাল এআই রিপ্লেস করে দিবে। হুম ভাই would you watch বেশি AI দিন দূর, podcast? বেশি দূর নাই, Would you ওইটা watch বেশি an দূর AI নাই যে podcast? আমি আর নীল দুইজনে এআই কথা বলতেছি, প্রতিদিন আসতেছি পডকাস্টে, আপনারা দেখতেছেন আমাদের অ্যাভাটার একজন একজনের সাথে কথা বলতেছে। বেশি দূর নাই। এই একটা স্টোরি বোর্ড আমরা বানাইছিলাম। সো লেখাগুলো ব্লাড থাকবে, জন্য আপনারা দেখতে পারতেছেন না, বাট এখানে লেখা আছে যে এক্স্যাক্টলি আমরা কি কি করব না করব। আমরা যেটা করতে পারি, জাস্ট ফার্স্টে গ্রাফ এটা দেখাই দিব আমরা, ফার্স্টের স্লাইডে ভয়েস ওভারটা মিউটেড, কিন্তু কি ডিরেকশন সেটা এখানে দেওয়া আছে। এখানে দেখেন যে হচ্ছে কি ভিজুয়ালি কী হতে পারে সেটা আছে, পরেগুলো ডান পাশে ব্লার্ড, কিন্তু আপনারা ইমেজগুলো দেখতে পারেন যে আমার একটা ভয়েস ওভার ছিল, ভয়েস ওভার আর নিচে ছিল আমার হচ্ছে কি ভিজুয়াল ডিরেকশন। এই ভয়েস ওভারটার উপরে তারা আমাকে ডিরেকশন দিতেছে কী হবে, প্লাস ছবি মানে কোন কোন জায়গায় ডিজাইন ওয়াইজ আমরা কী করতে পারি, পুরো জিনিসটা আমাকে ক্লট বানিয়ে দিছে।
সো এই জিনিস যে ক্লড বানাইতে পারবে, যে একটা পুরা স্টোরি বোর্ড, দ্যাট ইজ অ্যামেজিং, দ্যাট ইজ নাটস। আপনি যা যদি একটা স্টোরি বোর্ড দিয়ে দেন, যে কোনো একটা ইউটিউব ভিডিও হোক, যে কোনো একটা ভিডিও হোক, ভিডিও স্ক্রিপ্ট ওকে দিয়ে দেন, স্ক্রিপ্ট দেওয়ার পরে যদি বললেন যে হচ্ছে কি আমি আমার এডিটারকে পাঠাবো আমাকে একটা স্টোরি বোর্ড বানায় দাও, ও আপনাকে পুরো এরকম স্টেপ বাই স্টেপ স্টোরি বোর্ড বানায় ফেলতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ ক্রেজি টু মি, যে এত ক্রেজি আর সুন্দর একটা জিনিস আমি জাস্ট একটা সিঙ্গেল প্রম্পটে পেয়ে গেছি ইউজিং ক্লড। রাইট। তুমি তো জানোই, আমি তোমায় বলতেছিলাম যে মানে বেসিক্যালি আমি একটা ওয়েব ডিজাইন এজেন্সি স্টার্ট করছি, তাই না? দিস ইজ ক্রেজি ফর ওয়ার ফ্রেমিং। মানে ওয়ার ফ্রেমিং ইজ মানে আর কিছু করে মানুষ চিন্তা করার দরকারই নেই। অ্যাট ওয়ান পয়েন্ট আমার মনে হয় না মানুষ, মনে আছে আমি একটা প্রথম এপিসোডে দেখাছিলাম তোমাকে, তুমি তো জানোই ওই যে চ্যাট জিপিটিতে প্রম্পট ইজি প্রম্পট বানাইছিলাম, যেটা প্লাগ ইনটা এক্সটেনশন। সো ওটার গোলটা কি জানি, মানুষের চিন্তাই না করা লাগে, চ্যাটও চিন্তা না করা লাগে, তাই না? সো এই সেম জিনিস সব কিছুতেই হয়ে যেতে, ইভেন্চুয়ালি মানুষ চিন্তাই করবে না, জাস্ট আচ্ছা এগুলো অপশন আছে, ক্লিক করি। এখনকার দুনিয়ায় যেমন সোশ্যাল মিডিয়া আমাদেরকে বানায় ফেলছে, সোশ্যাল মিডিয়ায় যা দেখাবে ওইটাই চিন্তা করি আমরা, এক ওয়ান পয়েন্ট এরকম হয়ে যাবে এআই আমাদেরকে যা বলবো ওইটাই চিন্তা করবো সারাদিন, নিজের থটসই নাই। We live in an amazing time, bro. Right. Speaking of, যে তুমি নতুন এজেন্সি শুরু করতেছো, tell everyone just the plan. সো আম নট গোনা শো দ্য নেমস অর এনিথিং, ঠিক আছে? আমি চাই না কেউ এখন দেখুক, পরে দেখাবো না। সো মাত্র স্টার্ট করছি। ফার্স্টলি হোয়াট উই আর ডুইং ইজ আমরা পোর্টফোলিও বিল্ড করতেছি। সো আমি অনেকে জানে না, আমি ছোটবেলা থেকে ওয়েব ডিজাইনিং করে আসছি, আমার মেইন স্কিল বেসিকলি। ফার্স্ট ফ্রিল্যান্সিংও করছিলাম ডিজাইন করেই, সো ওখান থেকেই আসা জিনিসটা। সো এখন আমরা একদম জিরো ফেজে আসি, একদম জিরো ফেজে, কিছুই না, জাস্ট পোর্টফোলিও বিল্ডিংয়ে আসি। নেক্সট ফেজ হচ্ছে আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা, যেটা আমরা কয়েকটা ডিফারেন্ট মেথড দিয়ে প্রবলি করার চেষ্টা করবো। ওয়ান অফ Please দেম tell me বিং, what is the plan? বলো plan. হ্যাঁ, সো ওয়ান অফ দেম বিং হচ্ছে কোল্ড ইমেল, ঠিক আছে? সো কোল্ড ইমেলের জন্য আমরা প্রায় এখন মনে হয় মাসে 24,000টা মেল পাঠানোর মতো সেট আপ করছি, যেটার জন্য আমরা ইউজ করতেছি হচ্ছে তোমার গুগল ওয়ার্কস্পেস ইউজ করতেছি, এবং তোমার ম্যানিরিচ বলে একটা প্ল্যাটফর্ম আছে। আই নো সবাই ইনস্ট্যান্টলি প্রিফার করে অনেকে, আমি ম্যানিরিচই করতেছি। আই থিঙ্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে না, করে হতে পারে লার্জ স্কেলে করে, কতদূর করা যায় না, ইউজ না করে দেখলে বলতে পারবো না। আমি ইনস্ট্যান্টলি আগে ইউজ করছি, ইনস্ট্যান্টলি ইজ বেটার অফকোর্স এনি ডে। ম্যানিরিচের যেটা বেনিফিট হলো, যারা জানে না, সেটা হচ্ছে তুমি একবার টাকা পে করলেই তোমাকে, সো ইটস আনলিমিটেড, তুমি মাসে 10,000 ক্রেডিটস পাই, তুমি মাসে 10,000 ইমেল ফ্রিতে পাঠিয়ে দেওয়া একবার কিনে নিলে। ইনস্ট্যান্টলি বা অন্য প্ল্যাটফর্ম হচ্ছে তোমার পার মান্থ সাবস্ক্রিপশন দিতে হইতেছে, এটাই। সো এটা হচ্ছে একটা স্টেপ যেটা আমরা ইমেল ডেলিভারেবিলিটি। সো 10,000 ইমেল মেনি রিচ ইজ এ ভেরি গুড অফার। যারা শুরু করতেছে আই উড অলওয়েজ মানে সাজেস্ট দেম এরকম মেনি রিচের মতো কোনো একটা জিনিস যেটাতে লাইফ টাইম অফার, বা কেউ ট্রাই করার চেষ্টা করতেছে যে ইমেল আগে কোল্ড ইমেল আউটবাউন্ড যারা করে নেয় আগে, তাদের জন্য দিস ইজ গুড। The reason you might want instantly is for other things. প্রথম হচ্ছে ইমেল ডেলিভারেবিলিটি আই থিঙ্ক ইজ বেটার এট ইনস্ট্যান্টলি এআই ফিচার্সগুলো ভালো, ইনস্ট্যান্টলি সিআরএমটা ভালো। সো ওভারঅল ইনস্ট্যান্টলি ইজ আ ফার্স্ট সুপিরিয়র প্রোডাক্ট, বাট এন্ট্রি লেভেল ব্যারিয়ারটা একটু বেশি দেখতে পারে, যেহেতু ইটস এক্সপেন্সিভ। আমি যেমন $97 দেওয়া লাগে আমার পার মান্থ। সো ফর এনিওয়ান যারা শুরু করতে চায় আই থিঙ্ক মেনি রিচ ইজ মানে গুড স্টার্টিং পয়েন্ট। আমি যদি একটু কম্পেয়ার করি, $97 পার মান্থ, আর এখানে হচ্ছে আমি $150 একবারে দিতেছি, দ্যাটস ইট। সো তো আমি শুরু করার জন্য আই থিঙ্ক একটা কোল্ড ইমেল যদি কেউ ক্যাম্পেইন শুরু করতে চায়, আই থিঙ্ক দ্যাটস এ গুড আইডিয়া টু স্টার্ট। যখন তুমি রেগুলারলি পাঠাইতেছো, অনেক ভালো করতেছো, তখন আই থিঙ্ক ইনস্ট্যান্টলিতে শিফট করা নট আ ব্যাড আইডিয়া। সো ওইটা একটা নাম্বার ওয়ান, একটা অ্যাকুইজিশন মেথড ইউজ করছি। আর একটা এখনও ভালো করে করতে পারিনি, সেটা তোমার থেকে অনেক পরামর্শ নিতে হবে, সেটা হচ্ছে লিঙ্কডিনে আই থিঙ্ক বেটার কন্টেন্ট বানানো, জানি ইনবাউন্স আসতে পারে, অ্যান্ড সাথে সাথে ইনবাউন্সের সাথে যেন আউটবাউন্ডও করতে পারি লিঙ্কডিনে, বিকজ আই নো যদি লিঙ্কডিনে নিজের পোর্টফোলিও ভালো থাকে, নিজের প্রোফাইল ভালো থাকে, তখন ইফ ইউ রিচ আউট টু পিপল, অ্যান্ড ইট অ্যাপ্লাইজ টু এনিথিং, লাইক আমি জাস্ট এজেন্সি শুরু করতেছি এটার জন্য না, যদি আমার অন্য কোনো ব্যবসা থাকে, বা ইনফ্যাক্ট আমি যদি একটা জব হোল্ডারও থাকি, আমি যদি আজকে একটা জব হোল্ডার থাকতাম, আমি যদি আজকে চাকরি করতাম, আই থিঙ্ক আমি আমার লিঙ্কডিন অনেক ভালো করে রাখতাম, জানি আমি যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করি যেন আমি বেটার রেসপন্স পাই। কারণ মানুষ এক্সপেক্ট না করলেও সবাই কিন্তু চেক করে, সব এইচআর চেক করে, সব বড় বড় ছোট কোম্পানি সবাই চেক করে, অ্যান্ড নট জাস্ট লিঙ্কডিন, মানুষ কিন্তু ইনস্টাগ্রামও চেক করে, মানুষ কিন্তু আজকাল তোমার সোশ্যাল মিডিয়াতেও চেক করে। সো তুমি যদি ইনস্টাগ্রামও তোমার ভালো করে রাখো, পোর্টফোলিও ভালো করে রাখো, আই থিঙ্ক স্পেশালি যদি আমি থাকলে না, যদি চাকরি করতাম, আমার কাছে মনে হয় সবারই একটা পাবলিক অ্যাকাউন্ট থাকা উচিত, যেখানে আমি খালি কাজ নিয়ে জিনিস দেখাইতেছি, অ্যান্ড বাকি তুমি প্রাইভেট লাইফে যেটা করতেছো, সো পিপল ফাইন্ড ইউ উইথ দ্যাট, ওইটা খুঁজে পাবে খালি। আর মানুষ তো অত ঘাটে না, ঘাটে যাচ্ছ আসে কিনা, এক্সিস্ট করে কিনা, দ্যাটস ইট। সো ওইটা হচ্ছে সেকেন্ডটা, সরি আমি একটু এতে চলে গেছি, সেকেন্ডটা। আর থার্ড হচ্ছে আমরা আমার ইচ্ছা স্যাস চালানোর, আমি জানি না এখনও কী করবো। সো আমাদের মেইন গোলটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা স্যাস অ্যান্ড এআই স্টার্টআপসদের জন্য ওয়েবসাইট বানিয়ে দেবো, দ্যাটস ইট। সো অনেক নিশ একটা ক্যাটাগরি, বাট ইটস অ্যান এক্সপেন্সিভ ক্যাটাগরি অ্যান্ড হার্ড টু গেট ইন টু অ্যাজ ওয়েল। সো যদি কাজ করে ইনশাল্লাহ করবে না কেন, এমন কিছু নেই, করবেই,
দেখি কতদিন ইনশাল্লাহ এখানে করবো। আপডেট দিব না So, পরে। আমি লিঙ্কডইন এর জন্য যদি তোমাকে বলি ওয়াই ডোন্ট আই ডু দিস, আই থিঙ্ক ভিউয়ার্সদের জন্য এটা খুব ভালো হবে। সেটা হচ্ছে আমি আমার নিজের লিঙ্কডইনটা অডিট করি। সো আই থিঙ্ক আমার লিঙ্কডইনটা ইজ গুড বাট ইট ইজ নট দ্য বেস্ট, অ্যান্ড আই উইল টেল ইউ আমার লিঙ্কডইনের কোন জিনিসগুলো ভালো অ্যান্ড কোন জিনিসগুলো খারাপ, অ্যান্ড যেগুলো খারাপ সেগুলো উই আর ট্রাইং টু ইমপ্রুভ। অ্যান্ড যেহেতু আমরা পডকাস্টের পারপাসই হচ্ছে গিয়ে বিল্ডিং ইন পাবলিক, আমরা তুমি শেয়ার করতেছো হোয়াট ইউ ট্রাইং টু ডু, সো আই উইল অলসো শেয়ার যে আমরা যে ভুলগুলো করতেছি এই ভুলগুলো আমি ঠিক করার জন্য আমার মাইন্ডসেটটাকে আর আমরা কিভাবে ঠিক করতেছি নাকি। রাইট, লেটস ডু দ্যাট, আই থিঙ্ক ইট উইল বি ফান, শিখতেও পারবো সবাই শিখতে, আই থিঙ্ক ইটস গোনা বি প্রিটি কুল। রাইট, সো আমি আমার লিঙ্কডইন যদি আজকে এমনিও আমাদের টপিকসও কম, সো আই থিঙ্ক এটা আরো বেটার। সো এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, রাইট। সো দিস ইজ আ কোম্পানি দ্যাট উই ওয়ার্ক উইথ, আই থিঙ্ক দিস ইজ গুড কন্টেন্ট। সো এখানে লাইকটাই বেশি আসবে না, কিন্তু দিস ইজ আ ভেরি আমার এখানে যখন কোনো একটা ওয়াই কম্বিনেটরের লোক আসবে তারা দেখবে যে হচ্ছে গিয়ে আমি আসলে ওয়াই কম্বিনেটরের কাজ করছি। সো দিস ইজ মানে ক্রেজি সোশ্যাল প্রুফ, সো দিস ইজ গুড কন্টেন্ট। সো এগুলো হচ্ছে কি এভরি নাও অ্যান্ড দেন ইউ নিড টু মানে শেয়ার কেস স্টাডিজ, ইউ নিড টু শেয়ার ইউর পোর্টফোলিওস, এগুলো দিস ইজ গুড। দিস ইজ মানে পোস্ট ওয়াইজ আমি আসলে তেমন ঢুকবো না, আমি জাস্ট মেনলি গ্রাফিক্সে নিয়ে ট্যাপ করার চেষ্টা করবো। সো দিস ইজ টপ অফ দ্য ফানেল কন্টেন্ট, একটা সুন্দর একটা গ্রাফিক আছে, দিস ইজ নট ব্যাড, আই উড সে মানে দিস ইজ ওকে। আবার সোশ্যাল প্রুফ আর একটা ক্লায়েন্ট প্রজেক্ট করছি, শেয়ার করছি, একটা ভিডিও পোস্ট করছি। ভিডিও ইজ অসাম, সো আই থিঙ্ক এভরিওয়ান শুড পোস্ট ভিডিওস। সো দেখো আমার এই পোস্টে ধরো 50টা লাইক, ইউজুয়ালি আমার 100 লাইক হয়, ধরো 120 লাইক, 180 লাইক, 160 লাইক। ভিডিওটাতে দেখো হচ্ছে কি 300 লাইক, সো 294। সো লিঙ্কডিনে ভিডিওতে রিচ অনেক বেশি, আর এই ভিডিও পুরো ইংলিশে, বাংলায়ও না। সো আই থিঙ্ক এভরিওয়ান শুড পোস্ট ভিডিওস অন লিঙ্কডিন। ভিডিও মাইন্ড কষ্ট হলে জানতে ভিডিও বানানো উচিত, যেটা আমি বানাইতেছি না। সো আই থিঙ্ক খালিদ ফারহান ভাই যেটা করতেছে, সো ফার্স্ট থিং যেটা আমার করা উচিত, আই শুড পোস্ট অ্যাটলিস্ট 2 থেকে 3 বার লিঙ্কডিনে ভিডিওস। দ্যাট ইজ সামথিং আই নিড টু ওয়ার্ক অন। নিজে ভিডিও বানাতে না পারলে জেনে যে ভিডিও বানায় পোস্ট করা লাগবে এই এফার্টটা দিয়ে, কোনো প্যারাই নেই। দ্যাট ইজ সামথিং আই নিড টু ডু, ওয়ান। সেকেন্ডে যেটা আই নিড টু ডু, এই পোস্টগুলো আমরা আমাদের স্টেপল পোস্ট হয়ে গেছে। এগুলো ধরো এটা, এই যে এটা মানে এটাতে সমস্যা কি, এগুলো দেখে মনে হচ্ছে কি আমি একটা ফ্রিল্যান্সার। সো দ্যার ইজ নাথিং রং উইথ বিং আ ফ্রিল্যান্সার, বাট আসলে অ্যাজ আ ফ্রিল্যান্সার ইউ ক্যান নট চার্জ দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট আই চার্জ। আই মিন অ্যাগেন দ্যাট ইজ রং, ইউ ক্যান চার্জ, বাট আমি আমার ব্র্যান্ডিংটা যেভাবে করি, আমি আমার সেলস করে যেভাবে পিচ করি, আই ডোন্ট পিচ মাইসেলফ অ্যাজ আ মানে সোলোপ্রেনার, আই পিচ মাইসেলফ অ্যাজ অ্যান এন্টারপ্রাইজ, রাইট। যখন আমি একটা এন্টারপ্রাইজ নিজেকে পিচ করি, সময় এই পোস্টারগুলো দিলে দেখলে মনে হচ্ছে কি আমি একটা ইন্ডিয়ান মানে ফ্রিল্যান্সার, আমি একটা সিটিয়ার ফ্রিল্যান্সার। গ্রাফিকটা অনেক ভালো, রাইট, ফ্রিল্যান্সার নীল। সো গ্রাফিকটা অনেক ভালো, জিনিসটা দেখতে অনেক কুল, দেখতাম মানে সেরা লাগতেছে, তারপরে ইউ লুক লাইক এ ফ্রিল্যান্সার, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো এই জন্য যেটা করতে হবে, ইউ নিড টু মেক কন্টেন্ট, যেটা দুইটা হ্যাক, একটা হচ্ছে কি আইদার ন্যাচারাল ছবি দিতে হবে, সেকেন্ড হচ্ছে গিয়ে কাভার ট্রেন্ডিং টপিকস বা টপিকস যেটা হচ্ছে ইন জেনারেল, মানে ডোন্ট এমন পোস্টার বানানো যে পোস্টার নিজের চেহারা এরকম অর্ধেক করে কাট আউট করা, এই টাইপের যে ডিজাইনগুলোই বাদ দিয়ে দেওয়া উচিত। এই ডিজাইনগুলো আই থিঙ্ক লো অথরিটি, এগুলো দেখলেই মনে হয় গরিব। সো আই থিঙ্ক এই ডিজাইন আলা পোস্ট আমরা বন্ধ করতেছি আমাদের কোম্পানি থেকে, আমার অ্যাকাউন্ট থেকে। আই ডোন্ট ওয়ান্ট দেম টু গো। যেমন এই যে দেখো সামনে একটা পোস্ট আসলো, লরেন্স লু, উইলো স্মিথ, ওয়াইসি ফাটাফাটি একটা প্রোডাক্ট। ও কি করলো দেখো, নিজের ছবি নেই কিছু নেই, একটা ক্লড কোডের ছবি দিল যে উই জাস্ট বিল্ড 90% অফ আওয়ার কোড বেস উইথ ক্লড কোড, অন ডে টু ইট অলমোস্ট ব্রোক এভরিথিং। এরপর একটা গল্প, এই যে এখানে ওর উইলো ভয়েস ওর প্রোডাক্টে প্লাগ করলো, ওর মেন গল্প হচ্ছে কি ক্লড কোড, ওইখানে উইলো টিলো কিচ্ছু নাই, সব কিছু ক্লড কোড নেই, কারণ ক্লড কোড হচ্ছে এমন একটা টপিক যেটা সবাই জানে, উইলো কে জানে না, কিন্তু ক্লড কোড সবাই জানে। সো পুরো গল্প ক্লড কোড দিয়ে বানাইছে, কিন্তু মাঝখানে ও নিজের প্রোডাক্ট প্লাগ করছে, আবার এখানে ভিতরে অ্যামশর ও নিজের প্রোডাক্টের ব্যাপারে বলছে, এই যে আবার উইলো ভয়েস এইসব নাটক বলছে, লাস্টে আবার লেক্স হচ্ছে রিটার্ন উইথ উইলো। সো ওর প্রোডাক্ট ঠিকই প্লাগ করছে, বাট দ্য এন্টার পয়েন্ট ইজ ইউ মেকিং আ কন্টেন্ট অ্যাবাউট ক্লড কোড রাদার দেন ইউ মেকিং কন্টেন্ট অ্যাবাউট ইয়োর সেলফ। বুঝতে পারতেছো পয়েন্টটা কি? আই ওয়ান্ট টু মেক আওয়ার পোস্ট লাইক দিস। সো এটাতে টপ অফ ফানেল অ্যাটেনশন অনেক বেশি পাওয়া যায়, প্লাস এটা দেখে তোমাকে গরিব ফ্রিল্যান্সার মনে হয় না। আচ্ছা, আবার আমরা আসি, ধরো এটা আমাকে সামনে আসে, আই এম নট শিওর যে দিস ইজ নট আ গুড পোস্ট, বাট আসলে ও একটা টুইট শেয়ার করছে, নিজে কোনো কিছু না। আমরা আবার আসি, ধরো এই যে একটা নর্মাল ন্যাচারাল একটা ছবি। সো তুমি যেরকম ন্যাচারাল ছবি তো দিস ইজ সামথিং দ্যাট ওয়ার্কস। আমি যে আমার অফিসের ছবি দিই, আমি যে আমার ল্যাপটপের সামনে কাজ করতেছি ছবি দিই, বাট ডেফিনেটলি আমি একটা গ্রামের ভিতরে একটা গাছের নিচে যদি একটা ছবি দিই, সেই গাছ ছবি হবে না যেগুলো আমি আগে দিয়েছি, এইসব হবে না। ইউ নিড টু মেক শিওর যে তোমার ছবি ফর্মাল হইতে হবে না, বাট ক্যাজুয়াল হলে ইটস ওকে, বাট সুপার ক্যাজুয়াল যেন না হয়, যেটা দেখতে তোমাকে মানে চিপ লাগে। Right. So this is a And good international standard meet করতে হবে, তাই না? I think. post. যেমন এটা দেখুন, I don't think it's a formal post, it's a casual post, but it doesn't look cheap. Right. আচ্ছা, এটা দেখো, দিস ইজ আ ভেরি গুড পোস্ট। এই পোস্টগুলো যেখানে হচ্ছে ইউ গিভ আপফ্রন্ট ভ্যালু
on the post itself, that is a good pillar as well. So এই তিনটা পিলারই মোস্টলি, একটা হচ্ছে you cover something trendy, এটা একটা হচ্ছে you post something casual like this, or you give upfront value. আর প্রত্যেকটা জিনিস যেটা করা উচিত, you need to give lead magnets a lot. So I think this is নিখিল কামাতের এটাও যেমন খুব ভালো, যে they are making carousels, একটা পডকাস্ট অলমোস্ট স্নিপেট করে দিয়ে দিচ্ছে, দ্যাট ইজ আ গুড পিলার অ্যাজ ওয়েল। মেন কনসেপ্ট হচ্ছে গিয়ে ইউ নিড টু গিভ আ লট অফ ভ্যালু অ্যান্ড নিড টু মেক শিওর যে ইট লুকস ন্যাচারাল। বিকজ যখন আমি যে পোস্টগুলো দেখাচ্ছিলাম, যেখানে একটা ফ্রিল্যান্সার আমরা কাট করা পিছনে এই জিনিসপত্র যাইতেছে ডিজাইন করে, ওগুলো দেখে অনেক সেলসি লাগে। ইউ ডোন্ট ওয়ান্ট টু মেক কন্টেন্ট দ্যাট লুক সেলসি, অ্যান্ড এই কন্টেন্টগুলো খুব ন্যাচারাল। যেমন দেখো এই কন্টেন্টটা হচ্ছে গিয়ে ইউ গিভ আপফ্রন্ট ভ্যালু, এই কন্টেন্ট দেখো খুবই ন্যাচারাল লাগতেছে, মনে হচ্ছে আসলে দে আর গুড অ্যাট হোয়াট দে ডুইং, ইট ডাজন্ট লুক লাইক মানে ওরা আইস আমার ঘাড়ের উপরে বসে দে ট্রাইং টু সেল মি সামথিং। বাট আমাদেরগুলো দেখে মনে হয় দে ট্রাইং টু সেল মি সামথিং। লারা কস্টারও কন্টেন্ট দেখো যে দে আর লুকিং বেটার, ইটস ন্যাচারাল ইমেজ, এখানে ওর পিছনে গ্রাফিক টাফিক নাই, ব্যাকগ্রাউন্ডে টেক্সট মেক্স দেওয়া নাই। যেমন দিস ইজ আ টেরেবল পোস্ট, মানে আই ডোন্ট থিঙ্ক যে দিস ইজ এনি ভ্যালু অ্যাট অল। এবার তো মানে আই লাইক এটাতে এখন তুমি দেখতে পারো লাইক করছে, লাইক কার করছে জানো? কারণ হচ্ছে জেসমিন আলী এটাতে কমেন্ট করছে, কারণ এখানে ওরা মোনালি জেসমিন ওরা মেনশন করছে কিং হিসেবে মেনশন করছে দেখে সবাই কমেন্ট করছে, রাইট। ও কমেন্ট ও লাইক দিছে, এই আমার কাছে কেন আসছে, কারণ হচ্ছে কি এই জেসমিন আলী হচ্ছে এখানে কমেন্ট করছে, আর ও হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিয়েটর অন লিঙ্কডইন। সো ইফ ইউ ওয়ান্ট টু গ্রো অন লিঙ্কডইন, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি অলসো মানে এঙ্গেজ, কমেন্ট করতে হবে। কারণ মানুষ তুমি যতবার কমেন্ট করবে, যতবার লাইক দিবা, মানুষজনের সামনে তোমার পোস্ট আসে, তোমার নাম আসে। আবার দেখো আপফ্রন্ট ভ্যালু কিছুটা দিছে, ওর ছবিতে ও নিজের চেহারা দিতেছে না। সো নিজের চেহারা দিলে পোস্ট ইজ অ্যামেজিং বাই দ্য ওয়ে, উপরের পোস্টটা শানহানিফের এই যে হ্যাঁ এটা জানি না পড়ছো কিনা, আমি আগে পড়ছিলাম, ক্রেজি রাইট, আই রেড ইট। সো দিস ইজ অ্যান অ্যামেজিং পোস্ট। শানহা ইজ অ্যান অ্যামেজিং ডুড, মানে এন্ড হোয়াট ইজ ইট। আরেকটা মজার জিনিস আমি খেয়াল করছি, আমি যখন আমার মাই নেটওয়ার্কে যাই, যখন আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা লাগে, আই ডোন্ট ইভেন লুক এট দ্য কানেকশন যার লিঙ্কডইন প্রিমিয়াম নাই। This is weird. যখন আমি এগুলো I don't even read it. So the only ones I read, যাতে যে I read this. কারণ আমি মানে there is no reason bro. মানে I don't care যার হচ্ছে কি লিঙ্কডইন প্রিমিয়াম আছে সেই যে আমার জন্য ভালো প্রসপেক্ট তা না। This is something that I realize যে সাইকোলজিক্যালি আমি কেন জানি যে লিঙ্কডইন প্রিমিয়ামের পাশে লোগোটা থাকে, তারটা আমি দেখি, স্পেশালি যখন মোবাইলে দেখি তখন। এখানে সেম লাগবে, আর মোবাইলে কেন জানি ফুটে ওঠে। ওদেরও সাইকোলজি সেম ভাবে এফেক্ট করে যারা তোমার লেটস সে স্টার্টআপ, যাদের ক্লায়েন্টস বেসিক্যালি আমাদের। যদি আমার জন্য সাইকোলজিক্যাল একটা কাজ করে, আই থিঙ্ক অন্য মানুষের জন্য সাইকোলজিক্যালি কাজ করতে পারে। আই ডোন্ট নো ওয়াই, স্পেশালি মোবাইলে জিনিসটা এখানে তো অনেক রিজন আই আস্কড ইজ তোমার 60,000 ফলোয়ার্স আছে, ওর তো 60,000 ফলোয়ার নাই, ওর প্রতি 400 500 1000 আছে। সো তাও কি সেম সাইকোলজি কাজ করে? দ্যাটস ওয়াই আস্কড। না আমি এটা বলতেছি না, আমি বলতেছি যখন লিঙ্কডইন প্রিমিয়ামটা থাকেই, এই ব্যাচটা থাকে তোমার নামের পাশে, তখন এই কানেকশন রিকোয়েস্টে ইউ পপ মোর। আচ্ছা, সো সি দিস, এখানে কিছু নাই, এই নামটার পাশে অ্যাটলিস্ট ভেরিফিকেশন আছে, এই নামটার পাশে এটা আছে। যখন তুমি মোবাইলে দেখবা তখন ইট জাস্ট লুকস ডিফারেন্ট ব্রো, কেন জানি এটা বেশি পপ করে। আচ্ছা দেখতেই না তুমি ইট ডেফিনেটলি এফেক্টস, তাহলে তুমি যত মানে সাবকনশিয়াসলি যত হইতেছে তার মানে অনেক ভালোই হয়। মানে আমি জানি না, তুমি ইট জাস্ট লুকস প্রিমিয়াম, তো এটা কি দেখা যায় এখানে একদমই? দেখা যায় এটা কই একদম দেখা যায় যে একজনের নামের সাথে যে ইয়া আছে, দেখা যায় অনেক পপ আপ করে। সো এইটাই, কারণ এখানে কি অন্য কোনো কিছুই নেই, কোনো ব্যাজই নেই, না আসলে ব্যাজ না, আই নো ব্রো হোয়াট ইট ইজ। লিঙ্কডইনে অন ফোন এখানে তো অনেক বেশি রিয়েল এস্টেট, এখানে ইউ ক্যান সি দিস কালার, ইউ ক্যান সি এভরিথিং এলস। ওখানে কিছুই নেই আর অন ফোন আমি তোমাকে বলি, এখানে অ্যাকসেপ্টের বাটনটাও ব্লু, অন ফোনে দের ইজ নট অ্যাকসেপ্ট বাটন, এখানে একটা ক্রস আর টিক চিহ্ন, পুরো স্ক্রিনে কোনো কালার নেই, পুরাটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দি অনলি কালার ইউ হ্যাভ ইজ লিঙ্কডইন বাটন, দ্যাট ইজ দি অনলি কালার দ্যাট ইউ হ্যাভ অন স্ক্রিন, মানে প্রোফাইল পিকচার বাদে। রাইট, I think that is the reason why I see it, because this is only color. রাইট, নাইস। So এটা একটা, আর হচ্ছে সেলস ন্যাভিগেটর আই ইউজ আ লট। সো আমার কানেক্ট, আই থিঙ্ক এটা একটা আইটেম মজার জিনিস, যেটা হচ্ছে আই থিঙ্ক লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্টে নোট দেওয়ার থেকে না দেওয়া ভালো, দ্যাট হেল্পস ইউ মোর। মানুষজন মনে করে যে আই হ্যাভ, মানে আমার দের ইজ নো লজিক্যাল এক্সপ্লেনেশন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কি when you apply a note you sound desperate. তোমার যদি প্রোফাইল ভালো থাকে, তোমার যদি ডেসক্রিপশন অ্যান্ড বায়ো ভালো থাকে, প্রোফাইল পিকচারটা যদি ভালো থাকে, ম্যাক্সিমাম মানুষের প্রোফাইল পিকচার একদমই ভালো না। সো ইফ ইউ হ্যাভ আ গুড প্রোফাইল পিকচার, ইফ ইউ হ্যাভ আ গুড বায়ো অ্যান্ড কাভার ইমেজ, তাইলে আই থিঙ্ক কারণ কাভার ইমেজের আবার মানে বায়োতে আবার কাহিনী কি, ওরা প্রথম কয়েকটা ক্যারেক্টার দিয়ে পড়া যায় কানেকশন রিকোয়েস্ট, সব কিছু পড়া যায় না। সো ইউ হ্যাভ টু মেক শিওর ওইখানে কি আর ইউ মানে আর ইউ অ্যাড্রেসিং দ্য আইসিপি দ্যাট ইউ আর সেন্ডিং দ্য কানেকশন রিকোয়েস্ট অন দ্যাট বায়ো ইটসেলফ। সো আমার নোটে যেটা থাকতে চাই, আমি চাই ওইটা 3 ওয়ার্ডের ভিতরে যেন আমার বায়োতে থাকে।
আর যদি আমি নোটে এত বড়টা লেখা লিখি ওটা আমার কাছে ডেসপারেট লাগে। সামাজিক কাউকে মেসেজ করা লাগে, আমি সেলস ন্যাভিগেটরতে ডাইরেক্ট ইমেল পাঠাই, কানেকশন রিকোয়েস্টে নোট দিই না। আচ্ছা, ইন্টারেস্টিং। তো আমি যদি কাউকে ডিরেক্ট অ্যাকুইজিশন করতে মানে ডিরেক্ট বেশি একটা ডিরেক্ট অ্যাপ্রোচ নিতে চাই, আমি সেলস ন্যাভিগেটরতে ডিরেক্ট ইমেল পাঠাই। কাউকে যদি আমি আস্তে আস্তে মানে গ্রুম করতে চাই তাকে আমি জাস্ট উইদাউট আ নোট কানেকশন রিকোয়েস্ট পাঠাই। আর যখন দেখা যায় তার ট্রাইবের অনেক মানুষজন অলরেডি আমার সাথে কানেক্টেড, তারা এমনি কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলে। তোমার যদি তোমাকে কেউ পাঠায় তুমি কি একটা নোট এক্সপেক্ট করো কিনা, আমি নোট এক্সপেক্ট বা ধরো চাও কিনা? ধরো একজন তোমারে পাঠাইলো, তোমার সাথে কাজ করতে চায়, একটা আননোন একটা ছেলে, ঠিক আছে, এমজেড মিডিয়ার সাথে কাজ করতে লিঙ্কডইন চায়। স্পেসিফিক্যালি হুম। লিঙ্কডইনে আমি নোট দেখি না। লিঙ্কডইনে আমি দেখি হচ্ছে প্রোফাইলটা ভালো নাকি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর নোট দেখি হচ্ছে কি না, অ্যাকসেপ্ট সো করার আগে তুমি পরেও তো দুবাই প্রোফাইলে ও প্রবাবলি তোমার দেখার পরে তো ওটা তুমি কানেকশন হঠাৎ করে কানেকশনটা আমি কখন দেখি, আমি অ্যাকসেপ্ট করার পরে নোটটা ডিএমে চলে আসে, তখন আমি দেখি। অ্যান্ড দ্য রিজন ওয়াই ইট মাইট ওয়ার্ক ফর দেম ইট ইজ বিকজ আমার আর তার জন্য ডিফারেন্ট কি, আমি কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে সে যে আমাকে দুদিন পর একটা মেসেজ পাঠাবে এরকম অটোমেশন ফ্লো তার কাছে নাই। সো আমি অ্যাকসেপ্ট করলেও সে হয়তো বা জানে না, তার কোনো ট্র্যাক নাই। তো তার জন্য ইট ইজ বেটার তুমি কানেকশন নোটই দিয়ে দাও। বাট আমার জন্য তো আমার ট্র্যাক আছে যে আমি কাকে কাকে কানেকশন নোট দিছি, মানে কানেকশন রিকোয়েস্ট দিছি, তারা কদিন পরে আমারটা অ্যাকসেপ্ট করছে, তার আগে কদিন তাকে আমার এঙ্গেজ করতে হবে, তারপরে কদিন পরে তাকে আমার মেসেজ দিতে হবে ম্যানুয়ালি। আমাদের ফ্লো আছে যেটা তাদের ফ্লোটা নাই, এই জন্য তাদের জন্য কানেকশন নোট মাইট ওয়ার্ক বেটার। সো হোয়াট আই এম সেইং ইজ লিঙ্কডইন ইজ অ্যামেজিং। কথা কি কেটে গেছিল আবার একটু? হ্যাঁ, একটু কেটে গেছে। প্যারা নেই, বুঝছি কথা বুঝতে আমি পারছি। বলতেছি লিঙ্কডইন ইজ অ্যামেজিং, স্পেশালি তুমি যেটা বলতেছিলা খালি ইমেল পাঠানো ইজ নট এনাফ, খালি লিঙ্কডইনে মেসেজ পাঠানো ইটস নট এনাফ। কারো যদি কিছু করতে তোমার এখন অমনি চ্যানেল অ্যাপ্রোচ দরকার। সো তুমি ইমেল করলে মানে আমি আবার আরও ভেঙে বলি, আগে মানুষজন জিজ্ঞেস করতে ভাই আমি কি একসাথে বাল্ক ইমেল পাঠাবো, মানে আমি কয়েক হাজার মানুষকে ইমেল পাঠাবো নাকি পার্সোনালাইজ করে আমি কয়েকটা ইমেল পাঠাবো। যেমন শান হানিফ অনেক বড় অ্যাডভোকেট, যে বলে হচ্ছে কি তোমার বাল্ক ইমেল না পাঠায় তুমি হট আউটরিচ করো, মানে তুমি 4-5 জনকে ধরে ধরে পাঠাও। রাইট। অনেকজন বলে যে খালি লিঙ্কডইন পাঠাও। আমার কথা আমি যেটা পার্সোনালি দেখছি আসলে রং, কোনোটাই কাজ করে না বা সবগুলোই কাজ করে। ফর ইউ টু বি রিচ ইউ হ্যাভ টু ডু এভরিথিং। সো তোমার হট আউটরিচও করতে হবে, বাল্কও করতে হবে, লিঙ্কডইনও করতে হবে, ইউনিট অমনি চ্যানেল। যারা ওয়েবসাইটে আসতে সিমও দেখছে তাদের জন্য আবার রিটার্গেট অ্যাড রান করতে হবে, তোমার এসিও থাকতে হবে, সব কিছু করতে হবে। সো আই থিঙ্ক অমনি চ্যানেল অ্যাকুইজিশন যারা করতে পারে, অমনি চ্যানেল আউটবাউন্ড যারা করতে পারে দে আর বেটার। আমরা যেমন কোল্ড কল করতে পারতেছি না, কেউ যদি কোল্ড ইমেলের সাথে কোল্ড কল লিঙ্কডইন পাঠাতে পারে তার জন্য আরও ভালো। সো যত কিছু ইউ ক্যান স্ট্যাক অন টপ অফ ইট দ্য বেটার ইট গেটস। আই থিঙ্ক কোল্ড কলিং ইজ ভেরি এফেক্টিভ। বিদেশে থাকলে করা যেত জিনিসটা, এখানে যত করা যায় না, যায় অফকোর্স ওয়েজ আছে, বাট আমাদের অ্যাকসেন্টের জন্য অনেক ডিফিকাল্ট। এক্সেলের জন্য ডিফিকাল্ট। সো আমি যেমন চেষ্টা করতেছি, আই ওয়ান্ট টু, তোমাকে দিন আমি বলতেছিলাম আই হ্যাভ টু অপশনস নাও। আই থিঙ্ক ফর মি, আমি যদি একটু বড় খেতে চাই, আই হ্যাভ টু ডু টু অফ দিস থিংস, মানে ওয়ান অফ দিস টু থিংস। ফার্স্ট হচ্ছে গিয়ে ইমিডিয়েটলি আইদার আই নিড টু হায়ার আ ক্লোজার, যে হচ্ছে গিয়ে হোয়াইট না নেসারিলি সামওয়ান হু ইজ ফ্রম আমেরিকা, বেটার ইফ হোয়াইট। সেকেন্ড হচ্ছে গিয়ে অর আমি যদি এমন কোনো একটা কোচ হায়ার করি যে হচ্ছে গিয়ে আমাকে ট্রেন করবে যেন আমার অ্যাকসেন্ট একটু বেটার হয়। আই ডোন্ট থিঙ্ক যে উই হ্যাভ আ টেরিবল অ্যাকসেন্ট, বাট আই ডু থিঙ্ক যে উই ডোন্ট হ্যাভ আ নেটিভ আমেরিকান অ্যাকসেন্ট। সো মানে আমাদের ট্রেন করা লাগবে, এমন মানুষজন যদি ট্রেন করে তাহলে ইটস বেটার। সো ওই দিনে হরমোজিকে তো মনে আছে না ক্লিপটাকে জিজ্ঞেস করলো যে সার্ভিস বেস বিজনেসকে আমেরিকায় বিক্রি করতে চাইলে কী করা লাগবে, দেখছি। মেক ইউর অ্যাকসেন্ট বেটার। সো আই থিঙ্ক এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি বলতেই পারবো যে উই আর বেসড ইন সিলিকন ভ্যালি, যদি আমি এখানে একটা কোম্পানি খুলে রাখি, বাট এখন বলা লাগে উই আর বেসড ইন বাংলাদেশ। আই থিঙ্ক ওইটাও একটু ডিফিকাল্টি, যখন তারা বাংলাদেশ তারা বলে জিজ্ঞেস করে যে আর ইউ বেসড ইন ইন্ডিয়া, আমার চেহারা, কালার, স্কিন টোন, সব কিছু অ্যাকসেন্ট শুনে। সো অ্যাটলিস্ট একটা বেটার অ্যাকসেন্ট থাকলে আর একটু বেশি টাকা চার্জ করতে পারে, একটু বড় লোক হতে পারে। সুবা আছে না, সুবা ছেলেটা, সুবা ওই ভিডিওটা দেখেই, ওই ভিডিওটার উপরেই আবার ভিডিও বানাইছে তোমার এই সেম জিনিস নিয়ে, যে ওর অ্যাকসেন্টও 2014 না কোন সময়, যে সময় শুরু করছিল, অনেক থেক ইন্ডিয়ান অ্যাকসেন্ট ছিল। ওদের সাথে কাজ করতে 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 চেঞ্জ হয়ে ইট গট বেটার। বাট তুমি যদি পারো আগে শিখে বেটার করো অ্যাকসেন্টটা। তো আমাদের তো এখন একই অবস্থা। সো আমরা তো কাজ করতে করতে আই হ্যাভ আ ভেরি থিক অ্যাকসেন্ট, যে কিছু কিছু ওয়ার্ডস আই স্পিক, আমাদের ডায়ালেক্টে কিছু কিছু ওয়ার্ডস আই স্পিক মানে আমেরিকান এনাউন্সিয়েশন হয় আমার। বাট অ্যাগেন দ্য রিজন বিং যে উই জাস্ট ডু ইট আউট অফ প্র্যাকটিস, কথা বলতে বলতে যা শিখছি। বাট ইফ আই হ্যাড আ কোচ যে আমাদের শিখাবে আসলে হাউ টু প্রোনাউন্স প্রপারলি, আই থিঙ্ক দ্যাট উড বি অ্যামেজিং। রাইট। আমার যেমন আমি ছোটবেলায় গেম খেলতাম অনলাইনে, যে বলছিলাম যে জিটি সায়েন্স মাল্টিপ্লেয়ার খেলতাম, সব বিদেশি দেশে খেলতাম। সো ওখান থেকেই হয়েছে যা হয়েছে ওখান থেকে। সেটা আমরাও বলতেছি, বাট আই থিঙ্ক তারপরে একটু না, তাও অনেক অনেক ডিফারেন্স থাকে ভাই। তারপর লাইক দ্যার ইজ ইউ জাস্ট নো ইট, বুঝছো? অ্যাকসেন্ট এমন একটা জিনিস, ইউ জাস্ট নো ইট। এই ছেলে ইউএসএ থাকে না,
এই ছেলে ওইখানের জন্ম নয়, বুঝেই যায়। আর কি নিয়ে কথা বলবো আমরা আজকে? আর কিছু তেমন একটা তো বলার নাই, আমি চিন্তা করতেছি, মাথাও তো কাজ করতেছে না। এই যে প্রথম পডকাস্ট দুনিয়া, যে পডকাস্টে এসে মানুষজন পডকাস্টের ভিতরেই ডিসকাস করে যে আমরা আজকে কি নিয়ে কথা বলবো। আমি আর তুমি সারাদিন এত আড্ডা মারি, আমরা ওইসব নিয়ে কথা বলতে পারি? কি কি নিয়ে আড্ডা মারি? আমরা তো অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে আড্ডা মারি, যে গাড়ি কিনবো। হুম, আহ, আগের দিন একটা গাড়ি দেখলাম, দেখালাম, উফ ভাই আর ক্রেজি। আর কি আছে, আর কি আছে, আর কি আছে, আর কি আছে? আমি আমি সান ফ্রান্সিসকোতে যেতে চাই। আমাকে ভিডিও দেখে কেউ যদি আমাকে আমেরিকা পাঠাতে পারেন, আমাকে প্লিজ আমেরিকা পাঠিয়ে দেন 1 মাসের জন্য। খালি 1 মাসের পর আবার আমি চলে আসবো, কোনো সমস্যা নেই। আমাকে একটু নিয়ে যান কেউ, সান ফ্রান্সিসকো আমার যেতে হবে। লিটারালি ব্ল্যাঙ্ক, হ্যালো, কিছু তো মাথায় নাই। আমার ইন্টারনেট হুম, কাটে গেছে। শুনতে আমি পাচ্ছি। আমি 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 মজার একটা জিনিস যেটা করতেছি, একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি। আমি যদি SF এ একটা স্টুডিও খুলতে পারতাম, ফাটাফাটি হইতো। বাট আমরা যেটা চেষ্টা করতেছি, যে কোনো ক্লায়েন্ট যদি ইন্টারন্যাশনালি ঘুরে, তাদেরকে হেল্প করতে পারি নাকি। সো আমার একটা ক্লায়েন্ট আছে হু ইজ গোয়িং টু জাপান, সফটওয়্যার কোম্পানি, দে আর গোয়িং টু জাপান। ওইটা চাই, উই ওয়ান্টেড টু ফিল্ম, বাট এখন ইটস টু লেট। ওর হয়তো বা এপ্রিলে দে উইল কাম টু থাইল্যান্ড, ওরা মুয়াই থাই প্র্যাকটিস করবে। তো ওই সময় যদি আমি আর হাবিব মিলে যেতে পারি টু সর্ট অফ কভার দ্য এন্টায়ার ট্রিপ, মানে আই উইল বি রিচ। বাট আই থিঙ্ক ইয়াটাও ভালো হবে, ওদের জন্য ইট উইল বি ভেরি গুড ফর কন্টেন্ট অ্যাজ ওয়েল। সো দেখি কি করা যায়। আই থিঙ্ক 50 মিনিট প্রায় হয়ে গেছে। আই থিঙ্ক ইটস ওকে, আজকে এপিসোডটা 50 মিনিট মানে আমরা হয়েছে, কিন্তু ওদের জন্য যারা হতে দেখতেছে, পারে এটা 40 35 40 মিনিট হবে প্রবলি। আই থিঙ্ক ইটস ওকে, যে কিছু না বানানোর থেকে আমরা আসছি, একটু আড্ডা মারছি, একটু কথা বলছি, দিস ইজ ওকে। আই থিঙ্ক সো টু, যত কিছু আসতেছে না, আসলে কিছু নতুন কিছু থাকলে কথা বলতে পারতাম। আই থিঙ্ক ইট ইজ ওকে। আর শরীরটা ভালো না তো, আই ডোন্ট নো। এমনি আমার ঠিক আছে গাইস, সাবস্ক্রাইব। আমরা প্রায় মনে হয় 1000 সাবস্ক্রাইবার আমাদের হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ গাইস। ও হ্যাঁ, দাঁড়াও একটা সেকেন্ড, দাঁড়াও, আমাদের এই অবস্থা কি আমি একটু দেখি। আমাদের আমার ইন্টারনেট আমার আজকে খুব বাজে। সো আমরা একটা ভালো করে আমাদের আউটরো দিই, কেন কাট করতে পারি। ঠিক আছে, বলতেছি গাইস দেখেন কিছু সাবস্ক্রাইব। ভাই করে কিছু দেখো, ভাই আমাদের কিছু প্রায় দেখানো। 830 দেখাচ্ছি না, আমাদের প্রায় 838 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। লাস্ট ভিডিওতে 13,000 ভিউজ পাইছি, which is crazy. So yeah, subscribe, that's it. থ্যাংক ইউ গাইস, বাই বাই, সি অন দ্য নেক্সট ওয়ান। Bye bye bro.